আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো না, আমি তোমাদের বাংলা শিক্ষক। আমার নাম সাকিব। তোমাদের সিনিয়ররা হয়তো আমাকে চিনে, অবশ্যই চিনে। আর তোমরা প্রথমবার হয়তো অনেকে আমাকে দেখতেছো। তাছাড়াও তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি পিরিয়ডে আমার ক্লাস হয়তোবা দেখে থাকতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে আমরা বৃত্তি প্রিপারেশন ক্লাস নিচ্ছি, তাই না? তো এক্ষেত্রে বাংলার দায়িত্বটা আমার। তোমরা হয়তোবা জানো যে বাংলার মান বন্টনটা কেমন। তোমাদের বৃত্তি পরীক্ষায় স্কলারশিপ এক্সামে বাংলা থেকে 100 মার্কের প্রশ্ন হবে। এই বাংলার ভিতরে কিন্তু দুইটা পত্র আসলে আছে, একটা হচ্ছে বাংলা প্রথম পত্র আর একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তারপরও আমরা যদি একটু তোমাদের মান বন্টনটা নিয়ে আলোচনা করি, সেই মান বন্টনটা দেখতে অনেকটা এরকম। দেখো, তোমাদের কাছে হয়তোবা এই নির্দেশনাটা আছে, গাইড কিংবা টেস্ট পেপারও তোমাদের কাছে আছে। সেখানের ইনিশিয়াল পার্টগুলোতে বা পেজগুলোতে এগুলা দেওয়া থাকে নির্দেশনা। তো এখন আমরা যদি একটু দেখি, আমরা 100 মার্কের যে পরীক্ষাটা দিব এটার একটা সামারি যদি আমরা আনতে চাই, ঠিক আছে? যে এক ক্লাসেই তো আর 100 মার্কের প্রিপারেশনটা নিয়ে দেওয়া পসিবল না, আমরা একটু ভাগ ভাগ করে প্রিপারেশনটা নিব। তোমরা একটু খেয়াল করো, বহু নির্বাচনী প্রশ্নে 20 মার্ক আছে। এই যে 20 মার্ক, এই 20 মার্ক কিন্তু শুধু বাংলা ফার্স্ট পেপারে না, বাংলা ফার্স্ট ও বাংলা সেকেন্ড পেপার মিলে, ঠিক আছে? যেখানে তোমরা হয়তোবা এটাও জানো যে বাংলা ফার্স্ট পেপারের গদ্য থেকে ও পদ্য থেকে এই দুইটা পার্ট থেকে তোমরা এমসিকিউ পাবা 10 মার্কের, এবং এই যে ব্যাকরণ যে পার্টটা বাংলা সেকেন্ডের, সেখান থেকে তোমরা এমসিকিউ পাবা 10টা। দ্যাট মিন্স এই যে 20 মার্ক এবং বাংলা প্রথম পত্র গদ্য এবং পদ্য মিলিয়ে তোমাদের একটা সৃজনশীল পার্ট আছে, যেখানে তোমাদের 40 মার্ক বরাদ্দ গেল, 60 মার্ক। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন, যেটা আনন্দ পাঠ থেকে আসবে, এবং পরবর্তী ক্লাসগুলোতে এই আনন্দ পাঠের নামটা হয়ে যায় কি বলতো, সহপাঠ। এবার একটু দেখো নির্মিতি যে অংশটা, আমরা বাংলা দ্বিতীয় পত্রে লিখিত অংশটাকেই তো নির্মিতি বলে থাকি। এই নির্মিতি অংশে আমাদের 30 মার্ক বরাদ্দটা থাকবে। তো আজ আমরা কি নিয়ে আলোচনা করব? আজ আমরা আলোচনা করব বাংলা সেকেন্ড পেপার নিয়ে। তারপরে আমরা বাংলা ফার্স্ট পেপারে চলে যাব। বাংলা সেকেন্ড পেপারে আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং আগামী ক্লাসে রিটেন সংক্রান্ত জিনিসপাতি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, আমাদের যে নির্মিতি পার্টটা আছে, এই নির্মিতি পার্টে আমরা কিভাবে চিঠি লিখতে হয় বা পত্র লিখতে হয় এটা শেখাবো তোমাদেরকে। কিভাবে সারাংশ সারমর্ম লিখতে হয়। আমাদের সবসময় একটা কথা থাকে, সারাংশ সারমর্মতে আমরা অনেক লিখি, আমরা নাম্বার পাই না, ভালো লিখলেও নাম্বার দেয় না, এটার কারণ কি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ভাব সম্প্রসারণ, এটা নিয়ে আলোচনা করব, এবং লাস্ট আমাদের যে প্রবন্ধ রচনা, যেটাকে আমরা কম্পোজিশন বা রচনা বলি, যেটা আমাদের বৃত্তি পরীক্ষায় থাকবে দুইটা, সেখান থেকে একটা দিতে হবে। মজার বিষয় হচ্ছে, তোমরা যখন এসএসসি পরীক্ষায় উঠবা বা এসএসসি পরীক্ষা দিবা, তখন তোমাদের রচনা 3টা থেকে একটা দিতে হবে, এবং যখন এইচএসসি পরীক্ষা দিবা তখন 5টা থেকে একটা লিখতে হবে। অপশন খালি বড় হইতে থাকে। এবার একটু দেখো, এই 30 মার্ক নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আগামী ক্লাসে, ওকে? ক্লাসে। তো আলটিমেটলি আমরা যে জিনিসটা বুঝলাম, যে বাংলা ফার্স্ট পেপারে আমাদের মার্ক বরাদ্দ হচ্ছে কত বলতো? বাংলা ফার্স্ট পেপারে আমাদের মার্ক হচ্ছে 60, এবং বাংলা সেকেন্ড পেপারে আমাদের মার্ক হচ্ছে 40, ঠিক আছে? তো আমরা ক্লাসগুলো সেই অনুসারে ভাগ বাটোয়ারা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। আরো সহজে যদি বলে দিই, এই যে বাংলা ফার্স্ট পেপার থেকে, এটা তো দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম, বাংলা ফার্স্ট পেপার থেকে এমসিকিউ থাকবে 10টা, এমসিকিউ 10টা। বাংলা ফার্স্ট পেপার থেকে সিকিউ আমার 40 মার্ক বরাদ্দ গেল 50, এবং আমাদের এক্সপ্লেনেশন অনুসারে যে কোয়েশ্চেনগুলো লিখি, যেটাকে আমরা বর্ণনামূলক কোয়েশ্চেন বলি, তাহলে আমি খালি এক্সপ্লেইন লিখে রাখলাম, এখান থেকে আসবে 10 মার্ক, এই 60। আর বাংলা সেকেন্ড পেপারে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এমসিকিউতে আমাদের মার্ক বরাদ্দ হচ্ছে 10, এবং আমাদের রিটেন যে অংশটা বা যেটাকে আমরা লিখিত বা নির্মিতি বলি, সেখানে আমাদের মার্ক বরাদ্দ হচ্ছে 30, এই গেল 40, মিলে 100 মার্ক। তো এখন আর দেরি না করে চলো আমরা এমসিকিউতে চলে যাই, এবং এমসিকিউ গুলা কিভাবে পড়বো না পড়বো এটা আমি তোমাদেরকে একটু বলে দেই। শুনো, সবার আগে একটা জিনিস খেয়াল করবা, কথাটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, ওকে? এখানে একটা কথাটা লিখতেছি, বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র ও বিজিএস, হ্যাঁ, তোমরা এসএসসি তে গেলে আমাকে বিজিএস এ পাবা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বা ও বি, যেটাকে আমরা সংক্ষেপে বলি। এই দুইটার ক্ষেত্রে মনে রাখো, যখন আমরা এমসিকিউ সমাধান করব, আমার কাছে কখনোই রাইট আনসারটা ওভাবে গুরুত্ব পায় না। কেন? রাইট আনসার পড়লেই তো হয়ে যায় পড়াটা, আসলে হয় না।
তুমি একটা জিনিস খেয়াল করবা যে একটা এমসিকিউতে বাকি তিনটা কেন রং হয়েছে সেটা যদি তুমি ঠিকঠাক মতো জানতে পারো তাহলে তোমার আলটিমেট একটা প্রিপারেশন নেওয়া হয়। শুধু রাইট আনসারের পিছে দৌড়ে লাভ নাই, বাকিগুলোর রং কেন এই কনসেপ্টটা তোমার বুঝে নিতে হবে। তো সব কোয়েশ্চেন এটা করা সম্ভব না, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেনে এই সিস্টেমে আগানো সম্ভব। প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা একটু দেখি, ভাষা থেকে প্রশ্নটা আসছে যে ভাষার প্রাণ কোন জিনিসটা, কে বলতে পারবা ভাষার প্রাণ কোন জিনিসটা? দেখো, ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে এটা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। মনে রাখো, এই অর্থপূর্ণ ধ্বনির মাধ্যমে একটা শব্দের সৃষ্টি হয়, একটা শব্দের তৈরি হয়, কয়েকটা শব্দ মিলে একটা বাক্যের সৃষ্টি হয় এবং এটার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমটা খুবই বেসিক একটা অংশ ছিল এবং এটা কোন চ্যাপ্টার থেকে আসছে এটাও তোমরা খুব ভালো মতো জানো। এর পরবর্তী প্রশ্নটা দেখো, ভাষার রীতি থেকে প্রশ্নটা আসছে। এখন প্রথমত রীতি জিনিসটা বুঝতে হবে। রীতি কথাটার অর্থ হচ্ছে নিয়ম। রীতি মানে কি বলতো? রীতি ইজ ইকুয়াল টু নিয়ম। এখন আমরা যদি আমাদের বাংলা ভাষার কথা চিন্তা করি, বাংলা ভাষায় দুই ধরনের রীতি আমরা দেখতে পাই। এক ধরনের রীতিকে আমরা বলি মৌখিক রীতি। মৌখিক রীতি, মৌখিক মানে বুঝতেই পারতেছো যে কথাটা আমরা বলি মুখের রিলেটেড। আরেকটাকে আমরা বলি লৈখিক, বা এটাকে আমরা ধরো আমরা যদি বলি এটা লিখিত রীতি। হ্যাঁ, লিখিত একই কথা, লিখিত রীতি। এটা তোমাদের বইতে দেওয়া আছে যে আমাদের রীতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুখের ভাষা আর একটা হচ্ছে লেখার ভাষা। এখন আর একটু ডিটেইলে যদি তোমরা যাও, যে মৌখিক রীতিকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। কোন দুই ভাগে? দেখো, একটাকে আমরা বলি হচ্ছে আঞ্চলিক রীতি। আঞ্চলিক রীতি, এই আঞ্চলিক রীতির অপর নাম কিন্তু উপভাষা। উপভাষা, ওকে। আরেকটা রীতি আছে যেটাকে আমরা বলি প্রমিত রীতি। প্রমিত রীতি। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস আসো, লিখিত রীতির দিকে একটু তাকাও। লিখিত রীতি কিন্তু দুই প্রকার, ছোটবেলা থেকে আমরা হয়তোবা জেনে আসতেছি। একটাকে আমরা বলি সাধু রীতি, সাধু রীতি। আরেকটাকে আমরা বলি চলিত রীতি, চলিত রীতি। এখন এখান থেকে যে কোনো একটা পার্ট থেকে তোমাদের বৃত্তিতে প্রশ্ন আসতে পারে এবং তোমরা খুব ভালো মতো জানো এই পার্টগুলো থেকে তোমরা হয়তোবা তোমাদের ক্লাস 8-এও ফাইনাল পরীক্ষাতেও কোয়েশ্চেনগুলো পাইছো। একটু দেখো, সামারিটা দেখি। আমাদের ভাষা রীতি দুইটা, একটা হচ্ছে মৌখিক রীতি, আরেকটাকে বলি আমরা লিখিত রীতি। গেল দুই। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখো, মৌখিক রীতি দুই প্রকার। এক, ক আঞ্চলিক রীতি, যেটা নাম উপভাষা। তোমরা দেখবা আমরা বাংলা ভাষাতেই কথা বলি, কিন্তু বরিশালের বাংলা ভাষা আর সিলেটের বাংলা ভাষা এক না, বা নোয়াখালীর বাংলা ভাষা এবং কুষ্টিয়ার বাংলা ভাষা এক না। তারা একটা আঞ্চলিক রীতি মেনটেন করে, যেটা বাংলারই একটা উপভাষা আর কি। ঠিক আছে, এবার একটু দেখো প্রমিত রীতি কোনটা। প্রমিত রীতিটা মোটামুটি একটু সফিস্টিকেটেড, মানে ওই যে বলে না যে খুবই মার্জিত একটা ভাষা। এটা মৌখিক, কথা বলার সময়, বাট লেখার সময় আমরা দুইটা ভাষা রীতি ব্যবহার করি। একটা হচ্ছে সাধু রীতি, আরেকটা হচ্ছে চলিত রীতি। আমাদের কোয়েশ্চেনটা করছিল কোন রীতি শুধু লেখায় ব্যবহৃত হয়। তার মানে প্রথমত অ্যান্সারটা কিন্তু এখান থেকে আসবে না, কারণ এটা মৌখিক। লিখিত, এটা লিখিত রীতি। এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার আসবে। দেখো, শুধু লিখি সেটা হচ্ছে আমাদের এই যে সাধু রীতিটা, এটা আমরা শুধু লিখি। বুঝতে পারছো? এই রীতিটা আমরা কি করি? এই রীতিটা আমরা শুধু লিখি। এটার কারণটা কি? এটার অনেক কারণ আছে। প্রথম কারণ, এই রীতি না খুব ব্যাকরণ মেনটেন করে। ব্যাকরণ মেনটেন করে লেখা হয়, খুবই মেনটেন করে লেখা হয়। ব্যাকরণ মেনে চলে। হ্যাঁ, এই রীতিটা ব্যাকরণ মেনে চলে, মানে বাংলা ভাষার যত নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে চলে। এই ভাষার ক্রিয়াপদ, হ্যাঁ দেখবা, ক্রিয়াপদ ও সর্বনাম পদ, সর্বনাম পদ দীর্ঘ হয়, দীর্ঘ হয়। আবার কোন বক্তৃতার জন্য এই ভাষাটা আসলে খুব একটা, মানে কি বলে এটাকে, খুব একটা কনভিনিয়েন্ট না। বুঝতে পারছো? আরেকটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ভাষায় কালের পরিক্রমায় না চেঞ্জ হয়, কিন্তু এইটা চেঞ্জ হয় না। এই ভাষাটা আনচেঞ্জড, একদম আনচেঞ্জড একটা ভাষা। ঠিক আছে, তাই অ্যান্সারটা কি হচ্ছে? এই যে সাধু রীতি, আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখান থেকে একটা প্রশ্ন হবে, মানে হবেই। হ্যাঁ, এবার একটু দেখো,
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? আমরা খুব সুন্দর মতো এটার অ্যান্সার দিতে পারবো। ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, স্বরধ্বনি, ওকে, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা তো আমরা জানি, সবাই জানি। এখন এই প্রশ্নটা তো দিলাম দুই প্রকার, কিন্তু এখন যদি প্রশ্ন আসতো যে স্বরধ্বনি কয়টা, তবে আমাদের অ্যান্সার হতো স্বরধ্বনি হচ্ছে 7টা, আর ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। এটাও একটু ভালো মতো মাথায় নিয়ে রেখো। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, ম ফলার উদাহরণ কোনটি? তো আমরা ফলার যদি ব্যবহার দেখি, অনেকগুলো ফলা আছে, ন ফলা আছে, ব ফলা আছে, ম ফলা আছে, র ফলা আছে, জ ফলা আছে, অনেক ফলা আছে। এখন বলছে যে এখানে কোনটা ম ফলার উদাহরণ। তো আমরা দেখতেই পাইতেছি এই জায়গায় তো ন ফলা আছে, তাই না? এখানে তো ম ফলা নাই, এখানেও ন ফলা আছে, এখানেও ম ফলা নাই, এইখানে ম ফলা আছে, এইখানে আছে। চিন্ময়, এটার উচ্চারণটা কি? আমরা যদি উচ্চারিত রূপটা দেখি, চিন্ময়, এরকম আসে না? দেখো এইখানে মফলা আছে, কিন্তু মফলার উচ্চারণটা বহাল ছিল আর কি। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এখানে তো নাই, এখানে তো জফলা দেখতে পাইতেছি, এটার উচ্চারিত রূপ কেমন আসবে? ট্যাং রা এমন আসবে। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, গ। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখি, বাংলা শব্দের স্বরসন্ধি নিচের কোনটা? খুব নাইস একটা কোয়েশ্চেন করছে, আগে আমরা বিশ্লেষণ করি। দেখো, বিশ্লেষিত রূপে যদি আমরা যাই, প্রথমটা যাব তিরস্কার, তাহলে এই যে তীর, হ্যাঁ, যোগ কার, তিরস্কার। ওকে, আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো, অতীত, তাহলে এটা কি আসবে? অতি, অতি যোগ ইত। আচ্ছা, তারপর এটা দেখো তো, শঙ্কা, এটা কি হবে? সম, এই যে সম যোগ কা। এরপরটা দেখো তো, পুরস্কার, কি আসবে বলো তো? পুর যোগ কার। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো, সবার আগে কিন্তু সবার চোখ এটার উপরে পড়বে। কিরকম পড়বে দেখো তো? সন্ধির নিয়মটা কি বলো তো? সন্ধির নিয়মটা হচ্ছে, পূর্বে যে পদটা আছে দেখো অতি, আর পরে যে পদটা আছে সেটা হচ্ছে ইত। সন্ধি কি করে? এই যে পূর্ব পদের শেষে যে ধ্বনিটা আছে, কোনটা বলো তো? ই আছে না? এবং পরপদের শুরুতে কোন ধ্বনিটা আছে দেখো তো? ই। এদের মিলন ঘটানোই সন্ধির কাজ। তো দেখো, এই দুইটা মিলন হইছে। এখন দেখতে পাইতেছি এই দুইটাই তো স্বরধ্বনি। দেখো, এই দুইটাই স্বরধ্বনি। এই যে দুইটা ই স্বরধ্বনি যখন একত্র হলো, তখন একটা দীর্ঘই স্বরধ্বনির আগমন ঘটলো। তাই আমরা দেখতে পাইতেছি এইটাই হচ্ছে আমাদের স্বরসন্ধির উদাহরণ, বাকিগুলা না। বোঝা গেছে? বোঝা গেল তো জিনিসটা? আচ্ছা, এই যে এইভাবে তোমরা অপশন এলিমিনেট করে পড়বা। এই কারণে আমি বলি যে আমার কাছে রাইট আনসারটা ওরকম ভ্যালিউ পায় না, যতটা না ভ্যালিউ পাই বাকিগুলা কেন রং অ্যান্সার হয়েছে। এবার একটু দেখো, সজাত বিসর্গ সন্ধি কোনটা? ফাইন, দেখে বোঝা যাচ্ছে কোনটা। দেখি একটু, তোমরা একটু খেয়াল করো, সজাত, জাত, হ্যাঁ, দেখো প্রথমটা কি? প্রথমটাকে যদি আমি বিশ্লেষণ করি, আমরা পাবো তীর বা তীর যোগ কার। পরেরটা কি পাবো বলতো? বহি যোগ, সরি, এখানে একটা হসন্ত চিহ্ন, বিসর্গ দিয়ে দাও, যোগ কার, অন্ত যোগ গত, আর সম যোগ ঘাত, তাই না? তাহলে বাকিগুলো তো আর করার দরকার নেই, এই দুইটাতে তো স নাই, আছে নাই? একটু খেয়াল করে দেখো, এখানে একটা দন্তস্ব আছে, এখানে একটা মূর্ধন্য স আছে। তোমাদের কি বলছে যে সজাত বিসর্গ সন্ধি কোনটা? তাহলে আমাদের কি আর মানে দেরি করার কোনো দরকার আছে? একটা সূত্র আছে, সেই সূত্রটা কি জানো? মনে রাখতে হবে, অধ্বনি কিংবা আধ্বনি, এটার পর যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি ক, খ কিংবা প আর ফ, এই ধ্বনির যে কোনো একটা থাকে, তবে আমরা এই বিসর্গ এর পরিবর্তে দন্তস্ব বসায় থাকি। তাহলে একটু যদি চিন্তা করে দেখো, এই যে এইটা একটা অধ্বনি না? রয়ের সাথে তো অলওয়েজ একটা অধ্বনি আছে, এবং এই অধ্বনির পর দেখো একটা ক ধ্বনি আছে, তখন এই বিসর্গর পরিবর্তে দন্তস্ব বসে। ওকে, ডান? একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ো। শব্দের প্রাণ কি? শব্দের প্রাণ তো অর্থ। তোমরা যখন শব্দের চ্যাপ্টারটা খুলবা, এই শব্দের চ্যাপ্টার যখন শুরু হয়, ফার্স্ট লাইনেই এই কথাটা দেওয়া আছে, অর্থ। অর্থ ছাড়া শব্দের তো কোনো ভ্যালু নাই। একটু চিন্তা করো তো, এখানে একটা শব্দ হয়েছে, এটার অর্থ কি? কিন্তু বলে একটা শব্দ উচ্চারণ করছি, কিন্তু, বাট, এটার কিন্তু একটা অর্থ আছে, তাই না? এবার একটু দেখো, অপ্রাণীবাচক শব্দে, হ্যাঁ, অপ্রাণীবাচক শব্দে
বাচক বহু বচনে ব্যবহৃত হয় কোনটা? আচ্ছা ভালো কথা, অপ্রাণী, মানে প্রাণী না এমন কিছু, তাই তো? একটু দেখো, কোয়েশ্চেন যদি কঠিন লাগে তাহলে অপশন এলিমিনেট করা শুরু করো। দেখো আমরা কি বলি না, এই দর্শক মন্ডলী আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, ঠিক আছে? বলবো না? ধরো আমি আমার বিয়ের দাওয়াতে তোমাদের সবাইকে দাওয়াত দিছি, তোমরা সবাই আসছো, এসে তোমরা বিশৃঙ্খলা করতেছো। ধরো চিন্তা করো, মুরগির রান নিয়ে গ্যাঞ্জাম শুরু করে দিছো তোমরা, ঠিক আছে? তখন আমি মাইক নিয়ে বলতেছি, এই যে দর্শক মন্ডলী আপনারা আমার বিয়েতে আসছেন, আমি খুব খুশি হয়েছি, ওয়েট করুন, আমি আরো মুরগির রান পাঠাচ্ছি আপনাদের জন্য। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এই যে দর্শক, এরা তো প্রাণী, তাই না? নাকি দর্শক প্রাণী না, অন্য কিছু, এলিয়েন। তাইলে দেখো, তার মানে এটা একটা প্রাণীবাচক শব্দের সাথে এই বহুবচনটা বসতে পারে। বৃন্দ, চিন্তা করো, আমি যদি বলি ছাত্র বৃন্দ বা শিক্ষক বৃন্দ, এটা বলি না? আমরা বলি না? তো ইনারাও কি? ইনারাও তো প্রাণীবাচক। এবার দেখো তো বর্গ, এই যে মন্ত্রী বর্গ, একটু চিন্তা করো তো, মন্ত্রী বর্গ বলি তো আমরা, তাই না? তাহলে এইবার দেখো, এই তিনটাই তো প্রাণীবাচক হয়ে গেল, তাই না? তাহলে এই তিনটাই তো রং, কেন রং আমরা তো পড়লাম। তার মানে রাইট অ্যান্সার, এটা যদি এলিমিনেট নাও করো এটাই তো রাইট অ্যান্সার হবে, কারণ তিনটাই যদি রং হয় একটা তো রাইট হবে। ডান। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, সাপেক্ষ সর্বনাম নিচের কোনটা? মনে রাখো, সাপেক্ষ সর্বনাম একা থাকতে পারে না, ও ডাবল ডাবল চিপকা চিপকা থাকে একটা আরেকটার সাথে। তাহলে দেখো তো এখানে ডাবল ডাবল কারা আছে? এই যে সে, যা তা, যিনি তিনি, যিনি তিনি, এরকম যদি থাকে, ডান, শেষ। তাহলে বাকিগুলা কি? দেখো, সকল এবং সব, এটা এসএসসির বইতে দেখবা সকলবাচক সর্বনাম হিসেবে দেওয়া হয়েছে, সকলবাচক, কারণ সকলকে বুঝাইতেছে। এটি, এটাও যদি এসএসসির বইটা আর কয়দিন পর খোলো তাহলে আসবে কি জানো? যে এটা নির্দেশক সর্বনাম, কারণ এটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে এরা কাছের, নিকট নির্দেশক। হ্যাঁ, নির্দেশক সর্বনাম। আর এই যে দেখো তো, কেউ, কোনো, এইটা নির্দিষ্ট করে বলা হয়েছে? নির্দিষ্ট করে বলা হয় না, বলছে কেউ একজন এসেছিল, ঠিক আছে? তাহলে এটা অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে এইটা অ্যান্সার। ওকে, সোজা। এর পরবর্তী কোয়েশ্চেন দেখো, ধাতু কত প্রকার? আচ্ছা, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, একদম বইয়ের কোয়েশ্চেন। দেখো ধাতু, ধাতু মানে কি বলতো? ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। এখন ধাতুর প্রকারভেদে যদি যাও, শুরুতে যেটা পাবা সেটা হচ্ছে মৌলিক ধাতু। ওকে, নাম্বার 2 যেটা পাবা সেটা হচ্ছে সাধিত ধাতু, যে কোনো মৌলিক ধাতুর সাথে যদি আ যুক্ত হয়। এরপর হচ্ছে যৌগিক ধাতু। আমার লেখা যদি বাজে হয় আমাকে মাফ করে দিও, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাও, একটু খেয়াল করো, তাই না? তার মানে আমরা দেখতে পাইতেছি ধাতু হচ্ছে 3 প্রকার। কত প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। এখন একটু আসো, তোমরা কি জানো যখন আরেকটু বড় ক্লাসে উঠবা তখন মৌলিক ধাতু আরো 3 প্রকার পাবা। একটা হচ্ছে সংস্কৃত ধাতু, একটা দেশি ধাতু, একটা বিদেশি ধাতু। সাধিত ধাতু তোমাদের বইতেই 3 প্রকার দেওয়া আছে, আর যৌগিক ধাতুর কোনো প্রকারভেদ দেওয়া নাই, কিন্তু এখানে চাইছে ধাতুর প্রকারভেদ। তাহলে আমরা যেটা দেখতেছি 1, 2 এবং 3, অ্যান্সার দিয়ে দাও 3 প্রকার, রাইট অ্যান্সার এটা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মনের ভাব প্রকাশের প্রধান বাহনটা কি? মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা। এখন শব্দ দিয়ে মনের ভাব সবসময় প্রকাশ করা যায় না, কারণ শব্দ তো র্যান্ডম হতে পারে, অর্থপূর্ণ নাও হতে পারে, ঠিক না? ধরো আমি এমন এমন করতেছি, এটার মানে কি তুমি বুঝতেছো? বুঝতেছো না। এবার দেখো কোনো ছবি, তোমার একটা ছবি দেখালাম, একটা কলমের ছবি দেখালাম, তুমি আমার মনের ভাব বুঝতে পারবা? তোমাকে একটা ইঙ্গিত করতেছি, এমন 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 করতেছি, এখন তুমি বুঝতেছো না যে ভাই নাচে কেন, ও এমনি এমনি নাচে কেন, কি বুঝাইতে চাইতেছে। কিন্তু ভাষার মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণরূপে কি হয় বলতো? প্রকাশ হয়। তাই এটাকে প্রধান বাহন বলা হয়। এর পরবর্তী জিনিসটা দেখে আসো, স্থান কাল ও সমাজভেদে কার রূপভেদ দেখা যায়? এটা হচ্ছে ভাষার রূপভেদ দেখা যায়, কারণ আজ থেকে 1000 বছর আগে যদি তোমরা যাও তবে কিন্তু আজকের বাংলা ভাষাটা এমন ছিল না। কারণ আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, ধরো স্কন্ধ, কে বলতে পারবা স্কন্ধ শব্দটার অর্থ কি? স্কন্ধ, স্কন্ধ এই শব্দটা তৎসম বা সংস্কৃত উৎসের শব্দ, বুঝছো? সংস্কৃত উৎসের শব্দ। এই শব্দটা থেকে আমাদের একটা সুপরিচিত শব্দ বাংলায় প্রবেশ করছে। কিভাবে জানো? আজ থেকে বহু বছর আগে, প্রায় 1000 বছর আগে একটা ভাষা ছিল, যে ভাষাটাকে আমরা বলি প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা হয়ে এই স্কন্ধ শব্দটার বর্তমান যে রূপটা আমরা পাই সেই রূপটাকে আমরা বলি কাদ
হ্যাঁ, শোল্ডার, এই যে কাঁধ। তাহলে দেখো 1000 বছর আগের ভাষা আর বর্তমান ভাষা কিন্তু এক না, ঠিক আছে? তাই আমরা এই কাঁধটাকে বলি তদ্ভব শব্দ, তদ্ভব, বা এইটাকেই খাঁটি বাংলা শব্দ বলি আসলে আমরা। তাহলে কও, তোমরা বুঝতে পারছো? আই হোপ তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দেখো, স্থান কাল ও সমাজভেদে কার উপভেদ দেখা যায়? ভাষার। তাই বলা হয় ভাষার নিজস্ব স্বাতন্ত্র্য রয়েছে। একটা শব্দ তোমরা পাবা, স্বাতন্ত্র। ওকে, তাহলে অ্যান্সার আসতেছে ভাষা। এবার একটু দেখো, আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নামই উপভাষা। এটা কোয়েশ্চেন নাম্বার 2 যখন আমি সলভ করাচ্ছিলাম তখনই তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। কোনটি মৌলিক স্বরধ্বনি? ওকে ফাইন, আমরা জানি স্বরবর্ণ 11টা আছে, তাই না? কি কি আছে দেখো তো? অ, স্বরে অ, তারপরে আছে স্বরে আ, তারপরে কি আছে? রস্য ই, তারপরে রস্য উ, তারপরে কি? দীর্ঘ ই, তারপরে আছে দীর্ঘ উ, তারপরে কি আছে বলতো? তারপরে আছে রি, তারপরে কি আছে বলতো? এ, তারপরে ও, তারপরে ওই, তারপরে ও, তাই না? এরা কিন্তু সবাই বর্ণ, কিন্তু আমাদেরকে বলছি ধ্বনি। ধ্বনি মানে উচ্চারিত রূপ, বর্ণ মানে সেই উচ্চারিত রূপের লিখিত রূপটা আর কি। তাহলে একটু যদি খেয়াল করো, আমরা সব সময় পড়ে আসতেছি যে মৌলিক স্বরধ্বনি 7টা, তাই না? কয়টা? 7টা। ওকে ফাইন, দেখো 7টা। তাহলে কোন 7টা এই 11টার ভিতরে? দেখো, অ, এটার উচ্চারিত রূপও আছে, লিখিত রূপও আছে, এটারও উচ্চারিত রূপ আছে, লিখিত রূপ আছে, এটারও আছে, এটারও আছে, বাট দীর্ঘ ই এটার নাই, দীর্ঘ উ এটার নাই। কেন জানো? কারণ এদের উচ্চারিত রূপটা, বিশেষ করে এর এবং এর উচ্চারিত রূপটা, এটা রস্য ইর মতো, এটা রস্য উ এর মতো। অনেকে বলে দীর্ঘ ই মানে এটার উচ্চারণটা দীর্ঘ হবে না। বাংলায় এমন হয় না, সংস্কৃততে এমন হয়। দীর্ঘ ই মানে যে দীর্ঘ উচ্চারণ, এরকম বাংলাতে হয় না। দীর্ঘ উ মানে যে দীর্ঘ উচ্চারণ, এরকমও বাংলাতে হয় না। আবার দেখো রি, এটা কিন্তু মৌলিক না। এটার উচ্চারণটা কেমন হয় জানো? আর এরকম হয়। তোমরা বলে হ্যাঁ ভাই মজা করতেছে নাকি? মজা না, এটার অ্যাকচুয়াল উচ্চারিত রূপ হচ্ছে এইরকম, র র র, এইরকম রি, ঋতু ঋতু, এইরকম হয়। কিন্তু বাংলায় এটাকে আমরা এইভাবে উচ্চারণ করি, রি এর মতো উচ্চারণ করি। বুঝতে পারছো? তো এইটা মৌলিক হতে পারে না। এইটা দেখো, এইটা মৌলিক আবার, এইটা আবার মৌলিক, এইটাও মৌলিক, বাট এইটা মৌলিক না। কেন এটা মৌলিক না জানো? কারণ এইটাকে যদি তুমি ভাঙাও, এটাকে তুমি কি পাবা? ও যোগ ই, এটা পাবা ও যোগ ই। আর ও কে যদি ভাঙাও তাহলে তুমি পাবা ও যোগ উ। ক্লিয়ার? এখন তোমরা বলো ভাই 6টা হয়েছে, 1 2 3 4 5 6। ইয়েস, ইউ গাইজ আর কারেক্ট। কিন্তু আরেকটা ধ্বনি আছে যেটা লিখিত রূপ নাই, যেটাকে আমরা খালি উচ্চারণই করি। কেমন জানো? ধরো আমি উচ্চারণ করতেছি, ধরো এইভাবে, কি বলে, চিন্তা করো, ধরো এই যে খেলা, ওকে, খেলা, এটার উচ্চারিত রূপ হওয়ার কথা কিন্তু খেলা, বাট আমরা কেউ খেলা বলি? আমরা তো খেলা বলি। এ দেখো, আমরা উচ্চারণটা কিন্তু করি এইভাবে, খেলা। দ্যাট মিনস নতুন একটা ধ্বনি আমাদের মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি নতুন না, বাট আমাদের কাছে নতুন মনে হইতে পারে। সেটা হচ্ছে এই যে হ্যাঁ, এইটা কিন্তু একটা মৌলিক স্বরধ্বনি, কারণ এটাকে ফ্রিলি উচ্চারণ করা যায়, কোনো বাধাপ্রাপ্ত হয় না। তাহলে এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি বা সামারাইজ করি, তাহলে কয়টা হলো দেখো তো? এটা 1 2 3 4 5 6 এবং 7, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে এখানে বলছে নিচের কোনটা মৌলিক স্বরধ্বনি বলো? প্রথম এটা হবে না, এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, এইটা রাইট অ্যান্সার। এটা বাদ কেন? কারণ এই যে ও আর ই, এটা বাদ কেন? সরি, ও আর উ, এটা কোনটা? ও আর ই। আর এটা কোনটা? এটার উচ্চারিত রূপ তো রস্যের মতো, এটা তো মৌলিক না। ক্লিয়ার? এটা তো ধ্বনিই না, এটা তো বর্ণ। ডান। এবার একটু আসো, পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হয়ে এর উচ্চারণ কিরকম হয়? আচ্ছা দেখো, আমি দেই একটা, এটা ক্ষেত্র বিশেষে এক এক রকম হয়। এটা এটা এই পদ্ম ফুলের নাম শুনছো? দেখো এখানে কিন্তু ম আছে, হ্যাঁ, বা পদ্মা নদী, দেখো ম আছে, বাট ময়ের উচ্চারণটা কি হইতেছে? হচ্ছে না। কিসের উচ্চারণ হচ্ছে? দেখো এটার উচ্চারণটা আমরা করি কিভাবে? পদ দো। তার মানে দেখো ময়ের উচ্চারণ হলো না, কিন্তু ম যার উপরে আশ্রয় গ্রহণ করছে, আশ্রয়টা নিচে কার সাথে বলতো? আশ্রয়টা নিচে কি কার সাথে? আশ্রয় নিচে হচ্ছে দ এর সাথে,
দ এর সাথে। দ আছে কয়টা একটু দেখো তো, দ আছে কিন্তু একটা, বাট বানাই দিছে উচ্চারণের টাইমে দেখো দুইটা, তাহলে দুইটা মানে কি দ্বিত্ব, দুইটা মানে কি দ্বিত্ব। তাহলে এবার একটু চিন্তা করো, ভালো মতো চিন্তা করো, কি করলো মাঝে বা শেষে বসলে কি করলো দ্বিত্ব করলো। তাহলে দেখো তো এই যে উচ্চারণটা দ্বিত্ব হয়, অর্থাৎ যার উপরে আশ্রয় করছে তারা ডাবল বানায় দেয়। এবার একটু দেখো তো সন্ধিতে কয় ধরনের মিলন হয়? সন্ধিতে না 4 ধরনের মিলন হয়। কিরকম হয় বলতো? কখনো কখনো দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনিতে পরিণত হয়, কখনো কখনো দুইটা ধ্বনি মিলে নতুন কোনো ধ্বনিতে পরিণত হয়, কখনো কখনো দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি লোপ পেয়ে যায়। এরকম আমরা পাইছি না? তোমরা যদি সন্ধির চ্যাপ্টারটা খোলো, দেখো সন্ধির চ্যাপ্টারটা খুললেই তোমরা এটার অ্যান্সার খুব সুন্দর মতো পেয়ে যাবা, যেখানে টোটাল 4টা জিনিস হয়। তাহলে আমি দেখ একটা দিই, ধরো উভয় মিলে একটা ধ্বনিতে পরিণত হয়, উভয় মিলে একটা ধ্বনিতে, আমার সাথে লিখে নিও হ্যাঁ, বা বইতে দাগায় নিও, বইতে আছে স্পষ্টভাবে 4টা লেখা আছে, ধ্বনিতে মিলিত হয়, মিলিত হয়। ঠিক আছে। নাম্বার 2 কি হতে পারে বলতো? উভয় মিলে নতুন কোন ধ্বনি হতে পারে। হ্যাঁ, নতুন ধ্বনিতে রূপান্তর হতে পারে, রূপান্তর হতে পারে। কখনো কখনো দুইটার মধ্যে যে কোনো একটা লোপ পাবে, যে কোনো লোপ পাওয়া মানে উঠে যাওয়া, একটা লোপ পেতে পারে, লোপ পাবে। ওকে। আর 4 নাম্বারটা কি হতে পারে বলতো? যে কোনো একটা বদলে যেতে পারে। হ্যাঁ, যে কোনো একটা বদলে যেতে পারে। এই 4 ধরনের মিলন আমরা সন্ধিতে দেখতে পাই। তাহলে অ্যান্সার আসতেছে কি? অ্যান্সার আসতেছে এই যে 4। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেনের দিকে আসো। অ আ বিসর্গ সন্ধির পর যদি ক খ প ফ বিসর্গ স্থলে কোনটি হবে? ওকে ফাইন, ধরো আমি দিচ্ছি, এই যে দেখো এইটা একটা দিলাম, হ্যাঁ এই যে দেখো বিসর্গ না, আচ্ছা দেখো এইটা দিলাম একটা, ধরো এই যে আরেকটা দিলাম, চিন্তা করো এই যে আরেকটা দিলাম, ওকে ধরো আরো একটা দিই, ধরো আরো একটা দিই। এইবার একটু দেখো, আসো মিলাই, ওরা কি বলছে? ওরা আমাদেরকে বলছে অ আ স্বরধ্বনির সাথে, এই যে দেখো ভা, এটার সাথে কি আছে বলতো? আ আছে। এইবার দেখো তো এই র, র এর সাথে কি আছে? একটা অ আছে। সিমিলারলি এটার সাথেও একটা অ আছে এবং এই ম এর সাথেও একটা অ আছে। ওকে, এতটুকু বুঝছি। সঙ্গে বিসর্গ, প্রত্যেকটার সাথে বিসর্গ আছে। ওকে, প্রত্যেকটার সাথে বিসর্গ আছে, 1 2 3 4। এরপরে বিসর্গ এর পরে দেখো এই জায়গাটায় আসো, এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায়, এই জায়গাটায় আসছি, ক খ প ফ যে কোনো একটা, তাহলে প্রত্যেকটাতেই তো ক আছে আল্লাহর রহমতে, ক ক ক। এই ক্ষেত্রে বিসর্গ এর জায়গায় যখন দুইটা যুক্ত হবে তখন কি হবে? এই প্রত্যেকটা শব্দ তোমাদের চেনা না? দেখো তো কি হবে বলো তো? প্রথমটা কি একটু খেয়াল করে বলো, এটা কি হয়? ভাস্কর, ভাস্কর। পরেরটা কি হয় বলো তো? তিরস্কার, তিরস্কার। পরেরটা কি হয় বলো তো? পুরস্কার, পুরস্কার। তারপরেরটা কি হয় বলো তো? নমস্কার। এইবার দেখো প্রত্যেকটাই, এই প্রত্যেকটাই কি যুক্ত হইছে? দন্ত স যুক্ত হইছে। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা কারেক্ট অ্যান্সার। ওকে, এই যে কারেক্ট অ্যান্সার। ডান, সোজা না? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলা হয়। বিভক্তি পদের সাথে যুক্ত থাকে। বিভক্তির কাজ হচ্ছে পদের সাথে যুক্ত থাকা, সাথে যুক্ত থাকা। ওকে, ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদের মূল অংশ। আর প্রকৃতি কি জানো? প্রকৃতি, প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ, শব্দের মূল অংশ। সো ধাতু এক প্রকার প্রকৃতি।
ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পদ। পরবর্তী কোয়েশ্চেনে আসি। নিচের কোন শব্দটি দ্বারা কেবল পুরুষ বোঝায়? এই যে এইটা দ্বারা, এইটা শিষ্য তো ছেলে মেয়ে হতে পারে, এটা তো নারী, অজ কি হতে পারে? এইটা হবে অ্যান্সার। এটা কে জানো? যেই পুরুষ স্ত্রীকে অধিক শ্রদ্ধা করে, সেটা অলওয়েজ পুরুষবাচক শব্দ। তার মানে অ্যান্সার আসতেছে এইটা। ওকে, পরবর্তী কোয়েশ্চেন। বিভক্তিযুক্ত বহুবচন বাচক শব্দ কোনটা? বিভক্তিযুক্ত বহুবচন বাচক শব্দ একটু যদি খেয়াল করো, বিভক্তি পদের সাথে লেগে থাকে, লেগে আছে দুইটা জিনিস এই জায়গায়। এক হচ্ছে দেখো এইটা, আরেক হচ্ছে এইটা। প্রথমে এই দুইটা বাদ, কারণ একটু আগে বলছি যে বিভক্তি লেগে থাকে, চিপকায়া থাকে। কিন্তু এই রাশি তো একটা বচন, এটা আলাদা একটা উদাহরণই আছে। বচন যে রাশি বলতে বহু বচন বোঝায়। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে বলো তো? এই যে ছেলেরা, এইটা আসতেছে অ্যান্সার। এই যে এটা ছেলেরা। এরপরে আসো, ভাষাকে কিসের বাহন বলা হয় বলো তো? এই যে ভাবের বাহন বলা হয়। এটা একটা পরিচিত প্রশ্ন। কোন ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয়েছে? দেখো আমরা যদি একটু দেখি, তারা, তারা, আবার দিলাম করিয়াছি, করিয়াছি। একটু দেখো, করিয়াছি তো লিখলাম, তাহলে ধরো এটার আরেকটা রূপ এরম হয় না যে করেছি, করেছি। এটার আরেকটা রূপ এমন হয় না তাহারা, তাহারা। তাহলে দেখো এটার পূর্ণরূপ এটা, তাই না? এটার পূর্ণরূপ এটা। তো কখন পূর্ণরূপ হয় বলতো? কোন রীতিতে পূর্ণরূপ হয়? অবশ্যই সাধু রীতিতে পূর্ণরূপ হয়, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সাধু রীতিতে। অ্যান্সার আসতেছে এই যে এটা। এবার একটু দেখো, নিচের কোনটি কণ্ঠস্থ বর্ণ? এই চারটা এখন তোমাদের ধরে ধরে চার্ট বুঝানোর আসলে সেই সময়টা নাই, কিন্তু এই চার্টটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। এটার অনেক টেকনিক আছে, হ্যাঁ, যেটা তোমাদের আসলে 9-10-এ খুবই সুন্দর মতো বোঝানোর একটা সময় বা সুযোগ আমি পাবো। এই চার্টটা একটু মুখস্থ রেখো তোমরা। এই চার্ট থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কণ্ঠস্থ বর্ণ। ওরে বাবা, উচ্চারণ করতেই তো দাঁত ভেঙে যায়। এই যে দেখো এইটা না, এটার ভিতরে কোনটা কোনটা আছে? ও আর ওই। দেখো তো, এই যে দেখো এইটা হবে অ্যান্সার। আপাতত এটা একটু মাথায় রেখো। এবার একটু দেখো, উত উপসর্গের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে ব এর উচ্চারণ কি থাকে? দেখো আমি একটা শব্দ লিখলাম, ধরো উত যোগ বেগ, বা উত যোগ বাস্তু। এইবার একটু চিন্তা করো, এই দুইটা শব্দকে এক করে দাও, দুইটা শব্দকে এক করে দাও, কি হবে বলো তো? শব্দটা এরকম হবে যে একটা পরিবর্তন হয়ে যাবে, উদ্বেগ, আর এখানে আসবে উদ্বাস্তু, উদ্বাস্তু। এবার একটু চিন্তা করো, উদ্বেগ বয়ের উচ্চারণ তো আছে, হারায় নাই বা দ্বিত্বও করে নাই। উদ্বেগ তো হয় না, উদ্বেগী হয়েছে। উদ্বাস্তু তো হয় না, উদ্বাস্তু হয়েছে, মানে বয়ের উচ্চারণ তো থেকে গেছে। থেকে যাওয়া মানে কি বলতো? বয়ের উচ্চারণটা বহাল থাকে, এইটা হবে কারেক্ট অ্যান্সার। বহাল মানে থেকে যাওয়া। ওকে, দ্বিত্ব হয় না, অতিরিক্ত ঝোঁক পড়ে না, অনুচ্চারিত থাকে না, উচ্চারিত হয় বলেই আমরা লিখছি বহাল থাকে। কোন শব্দটার স্ত্রীবাচক রূপ নাই? একটু দেখো তো, স্ত্রীবাচক রূপ নাই কোনটার? আচ্ছা, এই যে একটু আগে বললাম যেটা নিত্য পুরুষবাচক শব্দ, যেই পুরুষ তার ওয়াইফকে খুব ভালোবাসে বা শ্রদ্ধা করে বা ভয় পায়। এবার একটু দেখো, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহু বচনে ব্যবহৃত হয় কোনটা? প্রাণী এবং অপ্রাণী। তাহলে দেখো, নিকর, পক্ষী নিকর, এরকম হয় না? পক্ষী নিকর বা পাখির নিকর, হ্যাঁ হয়, তার মানে এটা প্রাণী। ওকে ফাইন, এটা জাস্ট প্রাণীর বেলায় হয়। আচ্ছা, এবার দেখো তো, গরুর পাল বা হাতির পাল, তার মানে এটাও কি শুধু প্রাণীবাচক না? আচ্ছা, জুত, হস্তি জুত, মানে হাতির পাল, তার মানে এটাও প্রাণীবাচক না? আচ্ছা, শুধু প্রাণী। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এটা প্রাণী এবং অপ্রাণী দুই ক্ষেত্রেই কারেক্ট। এবার একটু দেখি, যে সে যা তা যিনি তিনি, ডাবল ডাবল। তাহলে ডাবল ডাবল থাকা মানে কি? এটা সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ। যদি প্রশ্নটা আসতো যে আত্মবাচক, তাই না, তাহলে হতো যে নিজ বা নিজে, হ্যাঁ নিজে, অথবা আসতে পারতো স্বয়ং, এটা হতে পারতো আত্মবাচক। ওকে, নির্দেশক কোনটা? ওই যে এটি,
এটি, ইনি, এরকম এরা, এরা, হ্যাঁ এগুলো। অনির্দেশক না, অনির্দিষ্ট যদি হতো তাহলে হতো হচ্ছে ধরো কোথাও, অনির্দিষ্ট কোথাও, চিন্তা করো, বা কোথায়। আবার হতে পারতো একজন, নির্দিষ্ট করে বলা নাই, একজন, হ্যাঁ এরকম। আসো, এরপরে কি, যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। অকর্মক ক্রিয়া মানে কি জানো? যেই ক্রিয়ার কোনো অবজেক্ট নাই, অর্থাৎ কর্ম নাই, কর্ম নাই। অসমাপিকা ক্রিয়া কোনটা? অসমাপিকা ক্রিয়া হচ্ছে মনের ভাব অসম্পূর্ণ থাকে, মনের ভাব পূর্ণ না থাকলে, পূর্ণ না হলে, এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সকর্ম ক্রিয়া মানে কি, যেই ক্রিয়ার একটা অবজেক্ট আছে, ঠিক আছে, অবজেক্ট আছে বা কর্মপদ আছে, কর্মপদ আছে। এখন তোমাদেরকে একটু বুঝাই, ধরো আমি তাকে নাচাই, তাই না? আমি তো নাচি না, আমি কাজটা করাই তাকে দিয়ে। এই ক্রিয়াটা, এই যে আমি তাকে নাচাই, হ্যাঁ এইটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া, অন্যকে দিয়ে করানো, অন্যকে দিয়ে করানো। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে এইটা। অকর্মক্রিয়া হলে আসতো এরকম, ধরো সে ঘুমায়, সে কি করে? সে ঘুমায়। এই বাক্যে কোনো কর্মপদ নাই। এখন তোমরা বলতে পারো ভাই কর্মটা খুঁজে পাবো কিভাবে? খুব ইজি, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দ্বারা, কি অথবা কাকে দ্বারা। দেখো তো, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার না আসে তাহলে ওই বাক্যের কোনো কর্ম নাই। দ্যাট মিনস সে কি ঘুমায়, কি ঘুমায় মানে অ্যান্সার তো আসে না। সে কাকে ঘুমায়, অ্যান্সার তো আসে না। দ্যাট মিনস এই ক্রিয়াটা হচ্ছে অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। ওকে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ডিট্রানজিটিভ ভার্ব পড়ছো না? এইটাই কিন্তু সেটা। এবার একটু দেখো তো, এখন দেখো আমি যদি বলি সে বই পড়ে, বই পড়ে, সে বই পড়ে। এখন দেখো ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা। প্রথমত কাকে দ্বারা প্রশ্ন করো, সে কাকে পড়ে অ্যান্সার আসে না। বাট তুমি যদি প্রশ্ন করো কি দ্বারা, সে কি পড়ে, বই পড়ে, দ্যাট মিনস এই যে এই বাক্যে কর্ম হচ্ছে এইটা। অর্থাৎ যেই ভার্বের একটা কর্মপদ আছে সেটাকে আমরা বলি সকর্মক ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া কোনটা? ধরো আমি দিলাম সে উঠে, সে উঠে ডট ডট ডট, সে উঠে কি করছে? মনের ভাব তো পূরণ হয় নাই। মনের ভাব পূরণ হয়েছে? হয়নি। কিন্তু আমি যদি লিখি সে উঠে বসলো, উঠে বসলো, এবার দেখো মনের ভাব পূরণ হয়ে গেছে। দ্যাট মিনস এইটা সমাপিকা ক্রিয়া, সমাপিকা ফাইনাইট ভার্ব, আর এইটা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর মনে রাখবা একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া যখন পাশাপাশি বসে সেইটাকে বলা হয় যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। ওকে, ডান। মৌলিক ধাতুর অপর নাম কি? খুবই সোজা কোয়েশ্চেন, সিদ্ধ বা স্বয়ংক্রিয় ধাতু, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা। ওকে, ডান। পরবর্তী কোয়েশ্চেনে আসো। দ্বিরুক্ত শব্দ কত প্রকার? দ্বিরুক্ত শব্দ তিন প্রকার, তিন প্রকার। তোমাদের বইতে স্পষ্টভাবে দেওয়া, একটা পদের, একটা শব্দের, আর একটা ধর্নাত্মক। তাহলে দিয়ে দিলাম পদের, একটা হচ্ছে শব্দের, আর একটা হচ্ছে ধর্নাত্মক। এই যে ডান। ওকে, তিন প্রকার। পরবর্তী কোয়েশ্চেন, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, এই যে একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় ভাষার উৎপত্তি, তাই না? ডান। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে আসো। ওকে ফাইন। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো। মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় আদরণীয় ভাষা রীতি কোনটা? ভাষা রীতি কোনটা? দেখো তো কোনটা। মৌখিক ভাবেও ঠিক আছে, লিখিত ভাবেও ঠিক আছে, এইটা কোনটা হবে? আঞ্চলিক, আঞ্চলিক, আঞ্চলিকের কি লিখিত ফর্ম আছে? নাই। বরিশাল্লা ভাষায় কেউ লেখে না। আচ্ছা, কথ্য মানে কি, যেটা আমরা কথা বলি। আচ্ছা, চলিত নাকি সাধু? একটু খেয়াল করো, এটা হবে চলিত। কেন জানো? সাধু কেন হবে না? কারণ এটা তো শুধু লিখিত,
এটা তো শুধু লিখিত, তাই না? আর আমাদের এটা বলছে কি দেখো তো, যে মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয়। ওকে, কল আসতেছিল, সরি। এবার একটু দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এই যে যেটা স্বরবর্ণ সেটাকে কিন্তু আমরা কার বর্ণ বলি, তাই না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার বর্ণ বলি। এখন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ তো হয় না, বিকল্প রূপ হয়, এটাকে অনুবর্ণ বলা হয়। কিন্তু তোমাদের বই অনুসারে যেহেতু সংক্ষিপ্ত কথাটা বলছে, অ্যান্সার আসবে ফলা। অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে ফলা। এবার একটু দেখো, শব্দের সন্ধি কত প্রকার? ওকে ফাইন, 3 প্রকার। কেমনে 3 প্রকার? তোমাদের বই অনুসারে কি আছে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এরপরে দেখো তো, অহরহ, এই যে অহরহ, এই যে এটা না, দেখো তো, অহ যোগ অহ, অহ রহ। এবার একটু দেখো, নিত্য পুরুষবাচক শব্দ, দেখো বাবা, বাবার স্ত্রীবাচক শব্দ কিন্তু মা আছে। নিত্য মানে অলওয়েজ পুরুষ, এটার কোনো তোমার স্ত্রীবাচক শব্দ হবে না। এবার একটু দেখো তো, বিদ্বান, বিদ্বান মানে কি জানো? যে অনেক লেখাপড়া করে ছেলে, এটার নারীবাচক শব্দ হচ্ছে বিদুষী। সুন্দর, আমরা বলি না ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দরী, হ্যাঁ সুন্দরী। আচ্ছা, এই যে একটু দেখো, তার মানে এই তিনটারই তোমার রূপ পাচ্ছি আমরা, ফেমিনিন রূপ পাচ্ছি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? কবিরাজ। কবিরাজ একটা নিত্য পুরুষবাচক শব্দ, ঠিক আছে? নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য নারীবাচক শব্দের ভিতরে না বিধবা হতে পারে, সতীন হতে পারে, বোঝা গেছে? এবার একটু দেখো তো, কোনটি ভাববাচক বিশেষ্য? আচ্ছা, ভাববাচক বিশেষ্য কোনটা একটু বলো তো। ভালো মতো বলতে হবে কিন্তু, হ্যাঁ। দেখো, অগ্নিবীণা এটা তো নাম, একটা বইয়ের নাম না, দ্যাট মিনস এটা একটা প্রপার নাউন। তাহলে সরি, একটা নদীর নাম, এটাও তো একটা প্রপার নাউন। জনতা, এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি জানো? সমষ্টিবাচক বিশেষ্য, কারণ জনতা তো মানুষের সমষ্টি, তাই না? তার মানে অ্যান্সার আসতেছে কিন্তু এটা, এটা ছাড়া কিন্তু আর হচ্ছে না। ওকে, এবার দেখো, স্বয়ং নিজ খোদ আপনি, এই যে স্বয়ং, আত্মকে বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা আত্মবাচক সর্বনাম। ওকে ডান। যদি ব্যক্তিবাচক হতো, সে হতো, তুমি হতো, তারা হতো, ইত্যাদি। যদি নির্দেশক সর্বনাম হতো, এ, ও, এটি, ওটি, ইনি, উনি, এরকম হতো। সাপেক্ষ সর্বনাম ডাবল ডাবল থাকবে, যারা, তারা, যিনি, তিনি, যে, সে, এরকম। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো তো, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে আমরা যৌগিক ক্রিয়া বল। একটু আগে আমরা করলাম না, সে উঠে বসলো, সে উঠে বসলো, এই যে উঠে একটা অসমাপিকা ক্রিয়া, বসলো একটা সমাপিকা ক্রিয়া। ওকে ফাইন। এবার দেখো তো, কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ? আচ্ছা, এটা বিগর, বিগর, হ্যাঁ। চল, আখ, দৃশ। আচ্ছা, একটু দেখো, যেগুলোকে তুই বলে সম্বোধন করা যায়, যেমন চল, আখ, কাঁধ, ধর, এইটাই তুই বলে সম্বোধন করা যায় এরকম, সেগুলো হচ্ছে বাংলা ধাতু, সেগুলো হচ্ছে দেশি বা বাংলা ধাতু। আর এই যে দেখো দৃশ, হ্যাঁ, যেমন দৃশ্য বা ধরো দর্শক বা দৃশ্যনীয়, হ্যাঁ, বা ধরো দর্শন, এখানে যে ধাতুটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দৃশ, যেটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতু। আর বিগর এটা হচ্ছে একটা বিদেশি ধাতু, বিদেশি ধাতু। এটার যদি দেশি রূপটা আনি তাহলে সেটা হবে দেখ, দেখ, বাংলা রূপটা হবে দেখ, আর সংস্কৃতটা হবে দৃশ। আমাদের কাছে চাইছে সংস্কৃত ধাতু, অ্যান্সার হচ্ছে ওটা। এবার একটু দেখো তো, একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেখানে আমরা সেমিকলন দিতে পারি, সেখানে আমরা সেমিকলন দিতে পারি। এবার দেখো তো, জানুয়ারি বানানে রস্বই ব্যবহৃত হওয়ার কারণ কি? কারণ জানুয়ারি শব্দটা কিন্তু একটা অতৎসম শব্দ, এবং অতৎসম শব্দে আমরা দেখি যে একটা রস্বইকার, রস্যুকার, দন্তন্য এইগুলা ব্যবহার হতে দেখি। তৎসম শব্দে আমরা যেটা দেখি দীর্ঘইকার কিংবা দীর্ঘ উকার কিংবা মূর্ধন্য স, মূর্ধন্য এগুলা ব্যবহার হতে দেখি। আচ্ছা, আর অতৎসম শব্দ মানে কিন্তু একটু মনে রেখো দেশি
বিদেশি, সরি তদ্ভব দেশি বিদেশি। এবার একটু দেখো, দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ধরো আমি লিখলাম মা ও বাবা। এবার একটু চিন্তা করে দেখো, আমি এভাবে লিখতে পারি না? এই যে মা আর বাবাকে যদি মিলিত করতে চাই তাহলে এইভাবে লেখা যায় না, মা বাবা। তো মাঝখানের এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলা হয় হাইফেন। এই চিহ্নটাকে বলা হয় হাইফেন। তার মানে অ্যান্সার আসতেছে এই যে হাইফেন। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে দেখো, নিচের কোন বানানটি শুদ্ধ? ওকে ফাইন, শুদ্ধ বানান, তাই তো? দেখো আশিস, এই বানানটা হয়নি। এই বানানটা হওয়ার কথা আমার জানা মতে এইরকম, আশিস। দুর্নীতি, এই বানানটাও হয়নি। এই বানানটা হচ্ছে এইরকম, মানে রস্যুকার। কিশোরী, কিশোরী বানান তো এইরকম না, কিশোরী বানান তো এইরকম। তাহলে এই বানানটা হবে দীর্ঘইকার যুক্ত। তার মানে কারেক্ট বানান হচ্ছে মুমূর্ষু। কারেক্ট বানান কি? মুমূর্ষু। এবার একটু দেখো, পরবর্তী কোয়েশ্চেনের দিকে আগে। বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক? বানানের উপর আমার ক্লাস কিন্তু দেওয়া আছে, তোমরা সার্চ দিবা বাংলা বানানের নিয়ম, সাকিব স্যার ক্লাস 8 চলে আসবে। আবার সন্ধির উপর আমার একটা ক্লাস দেওয়া আছে, যদিও এটা 9-10-এর, বাট সন্ধি ব্যাকরণ টপিকটা আসলে শুধু 9-10-এর হয় না, এটা সামগ্রিক শিক্ষা জীবনেরই হয়, তোমরা দেখে নিতে পারো। এবার একটু দেখো তো কোন বানানটা কারেক্ট, তাই তো? আচ্ছা, পঙ্কজ এই বানানটা আমার দেখা মতে ভুল, কারণ পঙ্কজ বানানটা উ দিয়ে লিখতে হয়। আকাঙ্ক্ষা বানানটাও আমার জানা মতে ভুল, কারণ আকাঙ্ক্ষা বানানটা ক্ষিয় দিয়ে লিখতে হয় এবং এই জায়গায় উ আসে একটা, আকাঙ্ক্ষা। ভয়ঙ্কর বানানটা আমার মতে একটা অনুস্বার আসার কথা এই জায়গায়, ভয় অঙ্কর, দ্যাট মিনস প্রথম বানান কঙ্কাল, এটাই কারেক্ট। পাখি শব্দের সমর্থক শব্দ কোনটি? খেচর, এইটা এইটা। আর পবন মানে তো বাতাস। এইবার আমি বুঝছি। আচ্ছা, আমি তখন এই যে পাখি নিকর বলতেছিলাম না, কোনটাই জানি নিকর বললাম আমি, দেখো তো। হ্যাঁ, নিকর 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 নিকর, কোনটাই জানি বললাম। এখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে নিকর বলে উঠছিলাম না একটা, ওটা হবে নক্ষত্র নিকর, এরকম। হ্যাঁ, নক্ষত্র নিকর এরকম হওয়ার কথা। আচ্ছা যাই হোক, তোমরা একটু খুঁজে নিও, যদি ভুল করি আমাকে একটু সঠিক করে দিও। আচ্ছা, এবার একটু দেখো তো, যাই হোক, খেচর। আচ্ছা, এটারে আমি নিকর বানাই ফেলছিলাম আর কি। এবার একটু দেখো তো, গিরি, গিরি মানে কি? এটা হচ্ছে পর্বত এর প্রতিশব্দ, পর্বত। হ্যাঁ, আর এই যে প্রসূন, প্রসূন মানে তো ফুল, প্রসূন মানে কি? ফুল। তার মানে অ্যান্সার কি আসতেছে বলো তো? অ্যান্সার আসতেছে প্রথমটা। এবার একটু দেখি, অহিনকুল, ওহি মানে কি জানো? অহিনকুল মানে সাববেজি। হ্যাঁ, তো এদের ভিতরে সম্পর্কটা কেমন থাকে বলো তো? ভীষণ শত্রুতার সম্পর্ক থাকে না? তাহলে এই যে অ্যান্সার আসতেছে প্রথমটা, এবং বাগধারা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, আষাঢ়ে গল্প, এটার অর্থটা কি? আজগুবি কথাবার্তা। আজগুবি কথাবার্তা কোনটা হতে পারে এখানে? বাকিগুলা এই যে গাঁজাখুরে গল্প, এই যে এটা হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে দেখি, তামার বিষ, তামার বিষ মানে কি? একদম সরাসরি উত্তর, অর্থের কুপ্রভাব। এবার যদি আমরা লাস্ট প্রশ্নের দিকে যাই, কোন বাগধারা, এটা বাগধারা হবে, বানধারা হয়ে গেছে, অর্থ অপূর্ব মিলন। আমি একটু বলি, শিরে সংক্রান্তি মানে যদ্দূর সম্ভবত আসন্ন বিপদ। আসন্ন বিপদ। আচ্ছা, আদায় কাঁচকলায়, এটা সম্ভবত শত্রুতা, শত্রুতা। মণিকাঞ্চন যোগ এবং আম দুধে মেশা, এই দুইটারই অর্থ হচ্ছে উপযুক্ত মিলন, মানে পারফেক্টলি এটা মিলছে। ঠিক আছে, যেহেতু তোমাদের বইতে এটা দেওয়া থাকার কথা, এটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু যা দিছি তাই যে পরীক্ষায় আসবে ব্যাপারটা কিন্তু এমন না, এগুলো টেস্ট পেপারেই আছে, তোমরা পাবা। তোমাদেরকে আমি জাস্ট দেখালাম যে কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হয়। ঠিক আছে, এখানে প্রায় 50টা এমসিকিউ আমি তোমাদেরকে করাইছি। এই 50টা এমসিকিউ তোমরা একটু প্র্যাকটিস করবা, এর সাথে টেস্ট পেপারে যেগুলো আছে ঠিক আমার মতো করে তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে করে তোমরা দেখবা যে তোমরা আসলে কতটুকু পারো, কারণ এই মুহূর্তে পুরো বই রিভিশন দেওয়া তোমাদের জন্য অনেক টাফ। তুমি কোয়েশ্চেন এলিমিনেট করে পড়বা, মনে রাখবা যে রাইট অ্যান্সার ইজ নট ইয়োর টার্গেট। বাকিগুলা কেন রং অ্যান্সার হয়েছে এটা যদি তুমি বের করতে পারো, রাইট অ্যান্সার আপনা আপনি বের হয়ে আসবে। তো এই যে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি, আগামী ক্লাসে লিখিত অংশ নিয়ে বহুত আলোচনা করতে হবে আমাদের। তোমরা একটু মনে রেখো যে এই টপিকের ভিতরে সব কোয়েশ্চেনই যে কমন আসবে ব্যাপারটা এরকম না। আর যদি কোনো জিনিস আমি ভুল পড়ায় থাকি, প্লিজ তাড়াহুড়ার মধ্যে হয়তো বা ভুল হয়ে যেতে পারে, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা এবং রাইট অ্যান্সারটা তোমরা আমাদেরকে বলে দিও, তাহলে আমরা একটা কমেন্ট পিন করে দিতে পারবো যাতে বাকিরা
ওই রং অ্যান্সারটাকে রাইট ভেবে না পড়ে। তো এই ছিল আজকের ক্লাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে খুব দ্রুত।